আজকের আমি আমার ইউটিউব চ্যানেলে আবার প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। যারা যারা আমার ইউটিউব চ্যানেলের বা ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে বিভিন্ন জ্যোতিষ সম্পর্কিত রত্ন সম্পর্কিত প্রশ্ন করেন, তাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যেগুলো আমার চোখে পড়ে, যে প্রশ্নগুলো আমার চোখে পড়ে সাধারণত সেইগুলো নিয়ে আমি নোট ডাউন করি এবং সেইগুলো নিয়ে আমি আলোচনা করি বা আলোচনা করার চেষ্টা করি। আগেও বেশ কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে ভিডিও করেছি, সার্চ করলে দেখতে পারেন। এবং সেখানেও কিন্তু আগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেইগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তীকালে যারা যারা প্রশ্ন করেছেন বিভিন্ন ভিডিওর বিভিন্ন কমেন্ট বক্সে, তাদের সেই প্রশ্নগুলো আমার চোখে পড়েছে, সেগুলো নোট ডাউন করে আমি আজ আলোচনা করব। পার্সোনাল হরোস্কোপ কখনো কমেন্ট বক্সে জানতে চাইবেন না, কেন এটা সবসময় আপনার পরিচিত কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে পার্সোনালি দেখানো, ফিস দিয়ে দেখানো শ্রেয় মনে করি। কেন সেটা আপনার ভেতরের ব্যাপারগুলো সে আলোচনা করবে। সেটা যদি ইউটিউবে বা কমেন্ট বক্সে আলোচনা করা হয়, তাহলে সেটা কিন্তু ভালো, শোভনীয় নয়। ঠিক আছে? তো সেইগুলো পার্সোনাল হরোস্কোপ সবসময় যখন পুরোপুরি অ্যানালাইসিস করবেন, যে কোনো ভালো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে ফিস দিয়ে অবশ্যই জানবেন। কিন্তু কোনো জ্যোতিষ সম্পর্কিত বিষয়, আপনাদের কোনো বিষয়ে বিভ্রান্তি হচ্ছেন, কনফিউশন আসছে, কোনো আমার কাছে তো আমার চ্যানেলের ফলোয়ার্স বিভিন্ন জ্যোতিষ জানা ব্যক্তি বহু আছেন এবং তারা বহু জ্যোতিষের কাছে গেছেনও। তাছাড়া রত্ন সম্পর্কিত বিষয়, রত্ন ধারণ সম্পর্কিত বিষয়, এইগুলো নিয়ে যখন কনফিউশন আসবে বা জানার কোনো ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, যারা জ্যোতিষ শিক্ষার্থী আছে তাদের জানার আগ্রহ থাকবে, তারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার আমার জ্ঞান অনুযায়ী। তো আমার যে প্রশ্নগুলো আজকের আমার ভিডিওতে আলোচনা করব, যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে প্রথম, সপ্তমে শুক্র, একজন জিজ্ঞেস করেছেন সপ্তমে শুক্র কেতু যোগ থাকলে কি হয়। সপ্তমে শুক্র কেতু যোগ থাকলে সাধারণত ম্যারেজ, আফটার ম্যারেজ প্রবলেম হয় বা ম্যারেজ হতে প্রবলেম হয়, বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবেই। এবং সেটা যদি ছেলে হয়, তাদের প্রবলেমটা আরও বেশি করে বাড়বে। মেয়েদের ছকে সপ্তমে শুক্রকেতু হলে শরীর নিয়ে সমস্যা হবে, প্লাস ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা হবে। তো এটা গেল, এটা হচ্ছে জেনারেল বিচার। এবার যদি আপনি পুরোপুরি বিচার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই নক্ষত্রগুলো বুঝতে হবে, শুক্র বা কেতু কার নক্ষত্রে বসে আছে, বা শুক্র কেতুর নবাংশতে কোন অবস্থায় আছে, বা শুক্র নবাংশতে সপ্তম ভাবের অবস্থান কেমন আছে, এইগুলো ভাবপতির অবস্থান কেমন আছে, এগুলো জানতে হবে। তবেই কিন্তু সঠিক বিচারটা আসা যাবে। তার জন্য কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যোগাযোগ করে নেবেন। বক্রী কিন্তু নিচস্থ গ্রহ কেমন ফল দেবে। বক্রী অবস্থায় বসে আছে, নিচস্থ গ্রহ যখন বক্রী হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা তুঙ্গির মতো প্রায় ফল দেয়। সেটা কিছু জায়গায় তার নিচস্থ প্রভাব দেবে, মানে দেখা যাবে কোনো কম কোয়ালিটির লোক বড় জায়গায় চলে গেল, এখানে কিন্তু এই বক্রী গ্রহ নিচস্থর ব্যাপার আসে। ঠিক আছে? তো বক্রী গ্রহ নিচস্থর ব্যাপার থাকলে হয়তো দেখা যাবে তার কোয়ালিটি কম আছে, সে কিন্তু বড় জায়গায় চলে গেছে। নিচস্থ গ্রহ যদি বক্রী হয়, তাহলে নিজ ভঙ্গ যোগ হয়ে যায়। ঠিক আছে? এরকম একটা ব্যাপার আছে। নিচস্থ গ্রহ বক্রী হলে সবসময় ভালো ফল দেয়। মেষ রাশি, ভরণী নক্ষত্র, তুলা লগ্ন, আমার শনি চন্দ্র স্যাটার্ন মুন সপ্তম ভাবে আছে। স্যাটার্ন মুন সপ্তম ভাবে যদি থাকে, মেষ রাশি, ভরণী নক্ষত্র, তুলা লগ্নের সপ্তম ভাব মানে হচ্ছে মেষ রাশিতে বসে গেছে স্যাটার্ন নিচস্থ অবস্থায় চন্দ্রের সাথে। তাহলে নিচস্থ স্যাটার্ন যদি বসে থাকে সপ্তম ভাবে, তাহলে সপ্তম ভাবের ব্যান্ড বাজিয়ে ছেড়ে দেয়। এটা হচ্ছে সত্যি কথা। নিচস্থ স্যাটার্ন সপ্তম ভাবে প্রচণ্ড সমস্যার সৃষ্টি করবে, বিবাহিত জীবন, বিয়ে হতে দেবে না, আর বিয়ে হলে সেপারেশনের মতো ব্যাপার ঘটতে পারে। এবং শরীর নিয়ে সমস্যা, মন নিয়ে সমস্যা, মানসিক একাকিত্ব, ডিপ্রেশন ইত্যাদির ব্যাপার কিন্তু আসবে। বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে ছক, দশান্তর দশা, এগুলো ক্যালকুলেশন, নবাংশ, নক্ষত্র, এগুলো ক্যালকুলেশন করা অবশ্যই দরকার পড়ে।
যদি সমস্যা এসে থাকে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এই সমস্যার সমাধান করে নেবেন। মেষ রাশিতে শনিচন্দ্র যোগ সেটা যে ঘরেই বসে থাকুক না কেন একদমই শুভ নয়। বিচার জ্যোতিষ বিচার রাশি থেকে করতে হবে না লগ্ন থেকে করতে হবে? সব সময় লগ্ন থেকে জ্যোতিষ বিচার করতে হবে। কিছু ক্ষেত্রে লগ্ন ভাবপতির থেকে রাশির ভাবপতি, রাশির অধিপতি মানে চন্দ্র যে রাশিতে বসেছে তার অধিপতি পাওয়ারফুল হয়, সেক্ষেত্রে কিন্তু রাশির থেকেও বিচার করা উচিত। ঠিক আছে, তবে ইন জেনারেল লগ্ন থেকে আমরা বিচার করি, বা অ্যাসেন্ডেন্ট টেবিল অ্যাসেন্ডেন্ট যেখানে লেখা আছে সেখান থেকে আমরা বিচার করি। লং যে কথাটা লেখা আছে সেখান থেকে আমরা সেই রাশি থেকে আমরা বিচার করি, অর্থাৎ লগ্ন রাশি। ঠিক আছে দাদা, সমস্যা থাকলে স্বাস্থ্যমতে সমাধান আছে তো? 100%। এটা একটা ঈশ্বরের সৃষ্টি, জানেন। যেমন রোগ থাকলে কোথাও না কোথাও তার ওষুধ থাকবেই, ভগবান সৃষ্টি করে রেখেছেন। আমরা সেই ওষুধ ডিসকভার করতে পারছি না, ইনভেনশন করতে পারছি না, সেটা আমাদের দোষ, আমাদের বিজ্ঞানীদের দোষ। কিন্তু ভগবানের সৃষ্টি, যদি কোনো রোগ থাকে তার একটা ওষুধ কিন্তু ভগবান প্রকৃতির মধ্যে তৈরি করে রাখবেই। এটা ভগবানের একটা বা প্রকৃতির একটা অবদান। তেমনি সমস্যা যদি থাকে তার সমাধানও ভগবান লিখে রেখে দেয়, কোথাও না কোথাও তার সমাধান আছে। কে সেই সমাধান করতে পারছে না সেটা তার, যেটাকে বলে তার ফল্ট বা তার কমি। ঠিক আছে, তার দুর্বলতা। কেউ যদি সমস্যার সমাধান করতে না পারে সেটা তার ফল্ট। কিন্তু ভগবান বা নেচার, কোনো যদি সমস্যা পৃথিবীতে থাকে, কারুর যদি সমস্যা কিছু থাকে, তার সমাধান কোথাও না কোথাও আছে। সেটা স্টোনের আকারেই হতে পারে, সেটা শেকড়ের আকারে হতে পারে, মন্ত্রের আকারে হতে পারে, তার সমস্যার সমাধান আছে, বা কোনো পরামর্শের আকারে হতে পারে। তার সমস্যা যখন থাকবে তার সমাধান থাকবে। সেকেন্ড লর্ড 8th হাউসে থাকলে কি ফল দেয়? এটা নিয়ে আমি বোধহয় ভিডিও করেছি বা আগামী দিনেও ভিডিও করব। সেকেন্ড লর্ড বলতে দ্বিতীয় ভাবপতি। দ্বিতীয় ভাবপতি মানে হচ্ছে ধনভাব, ধনরাশি, সঞ্চয়। এটা যদি অষ্টমভাবে বসে থাকে, স্বাভাবিকভাবে দুস্থানে যদি বসে থাকে দ্বিতীয় ভাবপতি, গলার কোনো সমস্যা হতে পারে, আর টাকা পয়সা কিন্তু খরচ হবে, এরকম একটা ব্যাপার দেখা যায়। টাকা পয়সা হাতে থাকবে না, সঞ্চয় হতে বাধা দেবে। তবে হ্যাঁ, যদি শুভ অবস্থায় বসে থাকে, দ্বিতীয় ভাবপতি যদি শুভ অবস্থায় বসে থাকে, শুভ কোনো সংযোগ পায়, তাহলে কিন্তু ফাটকা রোজগারও হয়। আমি এটা নিয়ে, দ্বিতীয় ভাবপতি অষ্টমে বসে আছে, এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব, ফলো রাখবেন। শুক্রচন্দ্র যোগ নিয়ে বলবেন, লগ্নের দশমভাবে আছে। শুক্রচন্দ্র যোগকে ফেমাস যোগ বলা হয়, এটা অতীব শুভ। লগ্নের দশমভাবে কোন রাশিতে বসে আছে জানার নেই, তবে হ্যাঁ, শুক্রচন্দ্র যোগ অলওয়েজ শুভ যোগ। ঠিক আছে, ভালো যোগ। একদিন শুক্রচন্দ্র যোগ নিয়েও খেয়াল রাখলাম, আলোচনা করব বিস্তারিতভাবে। তুলা লগ্ন সাদা পোগরাজ পরব হোয়াইট জারকনের পরিবর্তে। হোয়াইট জারকন আর সাদা পোগরাজ প্রায় একই কাজ দিলেও বিশেষ কিছু লগ্নের জন্য হোয়াইট জারকনটা সাধারণভাবে চলে না, সাদা পোগরাজটা বেশি বেনিফিটেড হয়। সেটা নিয়ে একদিন আলোচনা করব। তবে তুলা লগ্নের জন্য হোয়াইট জারকন পড়তে পারেন, এটা বেশি ভালো হবে। সাদা পোগরাজ না পড়লেও চলবে। ঠিক আছে, সাদা পোগরাজ পড়লেও হবে, আপনার বৃহস্পতির অবস্থানটা অবশ্যই দেখা দরকার। ঠিক আছে, বৃহস্পতির সাথে শুক্রের সম্পর্কটা দেখা দরকার, তাহলে বলা যাবে সাদা পোগরাজ পড়লে কতটা আপনি বেনিফিটেড পাবেন। নচেত তুলা লগ্ন আপনি চোখ বন্ধ করে হোয়াইট জারকন পড়তে পারেন, কাজ হবে। ধনু লগ্নের নবমে শুক্র মঙ্গল থাকলে কি ফল দিতে পারে? ধনু লগ্নের নবমে শুক্র মঙ্গল যোগ থাকলে, নবম ভাবে শুক্র মঙ্গল যোগ থাকলে কেমন ফল দিতে পারে? শুক্র যদি নবম ভাব, ধনু লগ্নের নবম ভাব মানে সিংহ রাশি হচ্ছে, সিংহ রাশিতে শুক্র খুব উইক হয়ে যায়, যেহেতু অগ্নি রাশি বলে, এবং রবি শুক্রের মিত্র নয়, সেহেতু শুক্র কিন্তু দুর্বল হয়ে যায়। তাহলে ধনু লগ্নের নবমে যদি শুক্র মঙ্গল বসে থাকে, এবং মঙ্গলের সাথে শুক্র কিন্তু ভালো নয়, এক্ষেত্রে কিন্তু শুক্র রিলেটেড সমস্যা হবে, এবং শুক্র যে ভাবের অধিপতি সেই ভাব রিলেটেড সমস্যা হবে। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এর প্রতিকার করিয়ে নেবেন।
মেষ লগ্ন ধনু রাশি, শনিদেব তৃতীয় ভাবে বসে আছে, এমিথিস্ট পড়া যেতে পারে? মেষ লগ্নের জন্য, মেষ লগ্ন এবং ধনু রাশি এই দুটোই অগ্নি রাশি। মেষ লগ্নের জন্য সাধারণভাবে আমি এমিথিস্ট কাউকে সাধারণত সাজেস্ট করি না। আমাকে অবশ্যই এক্ষেত্রে শনিদেবের অবস্থান বুঝতে হবে, তবেই যদি এমিথিস্ট সাজেস্ট করা যেতে পারে। তবে সাধারণভাবে ইন জেনারেলি মেষ লগ্নের জন্য এমিথিস্ট না পড়াই ভালো। শনি কেতু সাপিত যোগ হয়, এটা কি ভালো? এটা শনি কেতুর ভিডিওতে সম্ভবত করেছে, শনি কেতু নিয়ে আমি ভিডিও করেছি। শনি কেতু যোগের প্রত্যেকটা যোগের কিছু খারাপ ফল আছে, কিছু ভালো ফল আছে। শনি কেতুর যোগ নিয়ে আমি যখন ভিডিও করেছি সেখানে বেশ কিছু ভালো বেনিফিশিয়াল দিক আমি আলোচনা করেছি। আমরা আমাদের সবসময় আমাদের পজিটিভ দিকটা যে কোনো যোগের সম্পর্কে ভাবতে হবে। যত নেগেটিভ চিন্তা করব, যত নেগেটিভ থিঙ্কিং আমাদের মধ্যে আসবে, তত কিন্তু আমরা পিছিয়ে পড়বো, আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়বো। কাজেই সব সময় নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে থাকুন, পজিটিভগুলো ভাবুন। প্রত্যেকটা যোগের যত খারাপই যোগ হোক না কেন, তার একটা পজিটিভ দিক থাকে। কন্যা লগ্ন বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী, কেমন ফল দেবে? কন্যা লগ্ন বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী, বৃহস্পতি যদি যে কোনো গ্রহ তুঙ্গি অবস্থায় আছে, কন্যা লগ্নের কর্কট রাশিতে যেমন বৃহস্পতি থাকবে, কন্যা লগ্নের জন্য একাদশে বৃহস্পতি ভালো ফল দেওয়ার কথা, কিন্তু যেহেতু বক্রী অবস্থায় তুঙ্গি ঘোরে আছে, তাই ফল দিতে অনেক দেরি হবে, ফলটা তুলনামূলকভাবে কম হবে। ঠিক আছে, তবে ভালো ফল দেবে, খারাপ ফল দেবে না। তবে যে ফলটা দেওয়ার কথা, যত ভালো ফল দেওয়ার কথা, সেটা দিতে পারবে না। আমার রাশি হলো মিথুন আর লগ্ন হলো ধনু, আমি কি নিতে পারি এমিথিস্ট নাকি ব্লু জারকন বা পোখরাজ লাভ অ্যান্ড সাকসেসের জন্য? এখানে বলেছে মিথুন, রাশি হলো মিথুন, লগ্ন হলো ধনু, আমি কি নিতে পারি এমিথিস্ট, ব্লু জারকন, পোখরাজ? আমি এক্ষেত্রে পোখরাজটা সাজেস্ট করব। আর একটা কথাই বলবো, যিনি করেছেন নিশ্চয়ই কম বয়সে তিনি, না হলে এরকম প্রশ্ন করতে পারেন না। তো একটা কথাই ওনাকে বলবো যে জীবনে সাকসেসটাই আগে। সাকসেসফুল হলে প্রেম ভালোবাসা জীবনে আপনার হতে আসবে, বা প্রেম ভালোবাসাটাও সাকসেস হবে। একটা কথা আছে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকে, কিন্তু কথাটা উল্টো করলে হয়। আসল কথাটা এটাই বাস্তব যে নারীরা আসলে সফল পুরুষদের খোঁজে এবং সফল পুরুষদের পেছনে ঘোরে। এটা মানে সব সময় দেখবেন একজন যে কোনো মেয়ে বা যে কোনো তাদের বাবা মা সবসময় দেখবেন একজন ছেলেকে খোঁজে, সে ভালো চাকরি করে কিনা, ভালো ব্যবসা করে কিনা, সে ছেলেটা ভদ্র ভালো কিনা, তার কত টাকা উপার্জন মাসে, এটা দেখে শুনে, তার বাড়িঘর কেমন, এসব দেখে শুনে তবেই তাকে বিয়ের ব্যাপারে এগ্রি হয় বা রাজি হয়। তো কাজেই সবসময় সফল হতে চাইবেন। বয়স কম তাদের জন্য বলছি, বিশেষ করে ছেলেদের জন্য আর্থিকভাবে সফল হওয়া বিশেষ দরকার। তো সবসময় সফলতা চাইবেন, দেখবেন বাদবাকিগুলো সব হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। আর একটা জিনিস, আর একটা প্রশ্ন একজন জিজ্ঞেস করেছেন যে পান্না কতদিনে কাজ করে? যে কোনো স্টোন কাজ করতে মিনিমাম 3 মাস, ম্যাক্সিমাম 6 মাস থেকে 1 বছর। আমার হাতে এই যে নীলাটা আছে, এটা কাজ করতে আমার 1 বছর সময় লেগেছিল। অর্থাৎ আমি এর কাজ বা সুপ্রভাবটা 1 বছর পরে বুঝতে পেরেছি যে স্টোনটা আমাকে কী বেনিফিট দিয়েছে। স্টোনের যে এনার্জি সেটা কিন্তু আস্তে আস্তে কাজ করে এবং ভেতর থেকে ডেভেলপ করে আপনার সমস্যাগুলো অদৃশ্যভাবে সরানোর চেষ্টা করে। এটা নিয়ম। কিন্তু সাধারণভাবে 3 মাসে কাজ করে। আমার হাতের পান্নাটা কিন্তু 3 মাসেই কাজ করে গেছিলো, আমি যে সমস্যার জন্য তখন পান্নাটা পড়েছিলাম। তো কাজেই মোটামুটি পান্না কেন, যে কোনো স্টোন 3 মাস থেকে 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর আপনি কাজ বুঝতে পারবেন। যে কোনো যার থেকে স্টোন নিন না কেন, যদি সঠিক যেটা আপনার জন্য হয়। আর একটা জিনিস হচ্ছে স্টোনের যে কালার, সেই যে কালার, যে রে, সেটা কিন্তু শরীরে মেশে, আমার সূক্ষ্মভাবে কাজ করে, আমাদের রক্তের সাথে মেশে চামড়ার মধ্যে দিয়ে গিয়ে সেটা কাজ করতে আমাদের ব্রেনে, সেটা আমাদের শরীর এবং আমাদের ব্রেন, আমাদের নার্ভ, এগুলোকে প্রভাবিত করে, আমাদের মন মস্তিষ্ককে প্রভাবিত করে, যার ফলে আমাদের মিরাকেল হয়, আমরা পরিবর্তন হই, আমাদের সিচুয়েশান পরিবর্তন হয়। সেটা হতে গেলে সময় লাগে। কাজেই যে কোনো স্টোন ধারণ করলেই সঙ্গে সঙ্গে কাজ হবে না, এটা ভাববেন না। 3 মাস, 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর সময় লাগবেই। ঠিক আছে,
তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম। যারা আরও কিছু প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অনলাইনে কনসালটেশন নিতে চান, নিজস্ব হরোস্কোপ, পার্সোনাল হরোস্কোপ বিচার করতে চান, অনলাইনে বা অফলাইনে আমি কিন্তু কনসালটেশন দিই। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন। যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি, বাস্তু ইত্যাদি বিষয় শিখতে চান, বাস্তু নিয়েও আগামী দিনে ভিডিও আনছি, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। বিভিন্ন কোর্স করানো হচ্ছে। আজের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।